কালো শুটকো পেটে পিলে ছেলেটার দিকে জ্বলন্ত দৃষ্টি হেনে শ্যামাসুন্দরী বললেন, ওকে বাড়িতে জায়গা দিতে হবে? কি করব ওকে নিয়ে? যোগু তার বাইরের বাবু সাজ আধময়লা ফতুয়াটা খুলে উঠানের তারে ছড়িয়ে দিতে দিতে আগ্রহের গলায় বলে, করবে আবার কি? সময়ে দুটো ভাত জল দেবে, খানিক পাঁচন সেদ্ধ করে দেবে, আর কি? মাথায় করে নাচতে বলিনি? শ্যামাসুন্দরী ক্রুদ্ধ গলায় বলেন, মাথায় করে নাচার আবার হাত পা কি আছে? সময়ে দুটো ভাত জল দেব, পিলে পেটের জন্যে পাচন সেদ্ধ করে দেব। কেন? কি জন্যে? কি জন্যে সে কথা তো রাজকন্যাকে বলা হলো আগেই। মা নেই, দিদিমা পুষত, সেটাও পটল তুলেছে। কে দুটো ভাত দেয় তার ঠিক নেই। ওহ, আমাকেই তাহলে ওর দিদিমা হতে হবে? শ্যামাসুন্দরী মানবিকতার ধার ধারেন না, বলেন, তুই আর আমার সঙ্গে জ্ঞাত শত্রুতা করিস না জগা। চিরটা কাল জ্বলে পুড়ে মরলাম। জগতে অমন ঢের মাতৃহারা আছে, সবাইকে দয়া করতে পারবি তুই? সবাইকে পারবার বায়না নেবে জগা, এমন মুখ্যু বামুন নয় মা। যোগু দৃপ্ত স্বরে বলে, একটার কথাই হচ্ছে, না হবে না। শ্যামাসুন্দরী আরও দৃপ্ত হন, বলে, আমার কে ভাত জল করে তার ঠিক নেই? হিতৈষী ছেলে এলেন আমার ঘাড়ে একটা রুগী চাপাতে। রাগ বাড়াস নে জগা, যেখানকার নিধি সেখানে রেখে আয়। জগা অবশ্য মায়ের এই শাসন বাক্যে বিন্দুমাত্র বিচলিত হয় না, বলে, রেখে আসবার জন্যে নিয়ে এলাম যে। এই ছোড়া, হাঁ করে দাঁড়িয়ে আছিস যে? নতুন দিদিমাকে পেন নাম কর। দেখছিস কেমন ভাগ্যবতীর মতন চেহারা। এই খবরদার, পায়ে হাত নয়। দূর থেকে আল গোছে। তুই বেটা এমন কি পুণ্যি করেছিস যে আমার মায়ের চরণ স্পর্শ করবি? পেন নাম করে বস ওখানে। মা, ছোড়াকে দুটো জলপানি দাও দিকি, খিদেই তেষ্টায় টাটা করছে। দেখো আবার দুঃখীর ছেলে বলে খানিক আকোচ খাকোচ করে দিও না। দেখছো তো পেটের অবস্থা। এক আধটা রসগোল্লা ফোল্লা আছে ঘরে? শ্যামাসুন্দরী ছেলেকে চেনেন। ওই পিলে পেটাকে যে আর নড়ানো যাবে না, রসগোল্লা খাইয়ে রাজ সমাদরে রাখতে হবে, তা তিনি নিশ্চিত অবলোকন করেছেন। তবু সহজে হার স্বীকার না করে ক্রুদ্ধ গলায় বলেন, না থাকে আনতে কতক্ষণ? এক্ষুনি তো ছুটতে পারো তুমি। কিন্তু বাড়িতে না হোক একটা পুষ্যি বাড়াতে আমি পারবো না জগা। বয়স বাড়ছে বই কমছে না আমার, পারবো না আর খাটতে। যোগু এবার উদ্দীপ্ত হয়, বলে, মা, তুমি যে দেখছি তোমার ননদদের ওপর এক কাঠি সরে শোলে। মুখ ফুটে বলতে পারলে না এ কথা? ওর জন্যে কালিয়া পোলাও রাঁধতে হবে বলেছি এ কথা? দুবেলা দুমুটো পোড়ের ভাত আর কাঁচকলা সেদ্ধ, এই তো ব্যাপার। লোকে গরু পোষে, কুকুর বেড়াল পোষে, আর একটা মানুষের ছেলেকে দূর দূর করছো। ছি ছি। তা সে তুই আমাকে শতেক ছি দে। শ্যামাসুন্দরী অনমনীয় গলায় বলেন, বুড়ো বয়সে একটা খোকা পুষে তার পোড়ের ভাত রাঁধতে বসতে পারবো না, ব্যাস। ভারী হিতৈষী ছেলে আমার। সে যে বলে না, ভালো করতে পারি না, মন্দ করতে পারি। কি দিবি তাই বল, তোর হয়েছে তাই। শ্যামাসুন্দরী সহজে একসঙ্গে এত কথা বলেন না, কিন্তু আজ ছেলের গোয়ার তুমি বায়নায় মেজাজ খাপ্পা হয়ে গেছে তার। পাড়ার একটা ছুতোরের ছেলে, তার দিদিমা মরেছে কি ঠাকুমা মরেছে, তার ভাত রাঁধবার লোক নেই।
এই যুক্তি দিয়ে কিনা একটা রুগীকে এনে মার গলায় গেঁথে দিতে চায়। বামুনের ছেলেও হলেও বা ভবিষ্যতের একটা আশা ছিল। দিনে অদিনে কিছু না হোক জগাকেও এক ঘটি জল দিতে পারত, কিন্তু এ কি ছুতরের ছেলে, একেবারে জল অচল। তারপর শক্তপোক্ত নয় যে চাকরের কাজও করবে। তবে শুধু শুধু কেন শ্যামাসুন্দরী এই নির্ঝঞ্ঝাট সংসারে অত বড় একটা ঝঞ্ঝাট ঢোকাবেন? একটা 8-10 বছরের ছেলে, সে তো খোকার সামিল। বুড়ো বয়সে একটা খোকা পুষবেন শ্যামাসুন্দরী? রেগে বলেন, গরু পুষে দুধ আসে, কুকুর বেড়ালেও উপকার আছে, এর থেকে কি উপকার পাওয়া যাবে? উপকার? যোগু হঠাৎ সত্যকার রেগে ওঠে। ফুলে দেড়া হয়ে উঠে বলে, উপকার পাবে কিনা ভেবে তবে তুমি দয়া দেখাবে? থাক মা, দরকার নেই, তোমার ওই ওজন করা দয়াই দরকার নেই। এমন কথা শোনার আগে জগার মরণ হলো না কেন? ঠিক আছে, ভাত তোমায় রাঁধতে হবে না, জায়গাও দিতে হবে না। চল রে নিতাই, ভুল করে এনেছিলাম তোকে। বাড়িটা যে জগার বাপের নয় সেটা খেয়াল ছিল না। ছেলেটার হাত ধরে টান দেয় যোগু, বলে, ভালো বাড়িতে এনেছিলাম তোকে, শিক্ষা পেলি ভালো। এরপর আর কখনো বামুন বাড়ির দরজায় এসে দাঁড়াসনি। হ্যাঁ, বরং কসাইয়ের বাড়িতে আশ্রয় চাইবি, তবু বামুন বাড়ি নয়। কি কথা কানে শুনলাম, ছি ছি। কি না ওকে যে আমি দয়া করব, ও আমার কি উপকারে আসবে? যোগু বাইরের দরজার দিকে পা বাড়ায়। শ্যামাসুন্দরী প্রমাদ গোনেন, বোঝেন যোগু সত্যি রেগেছে, আর সত্যি রাগলে 5 দিন জলস্পর্শ করবে না। উপায় নেই, ছোঁড়াকে গলায় গাঁথতেই হবে। তবে নরম হওয়া চলবে না, তিনিও যোগুর মা। তাই তীব্র স্বরে বলেন, দেখ জগা, রাগ বাড়িয়ে দিস নে, যা দেখিনি একবার, দেখি কেমন যাস। যাব না, তোমার কথাই নাকি? বলে হঠাৎ পাক খেয়ে ঘুরে দাঁড়ায় যোগু এবং উচ্চ উদাস স্বরে বলে, দেখ নিতাই, দেখে নে, এত বড় একটা বুড়ো মর্দার মান প্রতিষ্ঠাটা একবার দেখে নে। রাগ করে বেরিয়ে যাবার স্বাধীনতাটুকুও নেই। এই অসহায় অবলা জীবটাকে আবার একটা মনীষী জ্ঞান করে তোর বাবা মুরব্বি ধরেছে। দাওয়ায় এসে বসে পড়ে নিতাইকে কাছে নিয়ে, যেন সেও ওর মতোই বাইরের থেকে প্রার্থী হয়ে এসেছে। নিতাই বিস্ময়াহত দৃষ্টি মেলে বসে থাকে। শ্যামাসুন্দরী আর দ্বিরুক্তি না করে ঘর থেকে একখানা শালপাতায় করে পয়সায় 2 গণ্ডা রসমন্ডির গোটাচারিক এনে ধরে দিয়ে জোরালো গলায় বলেন, কলে মুখ দিয়ে জল খাওয়া চলবে না গেলাসে করে দিতে হবে? সহসা যোগু অন্য মূর্তি ধরে, যেন সে মানুষই নয়। চড়া গলায় বলে, গেলাসে করে জল দিতে হবে কেন? আমার গুরুপুত্তরের ঠাকুরদা এসেছে, কলে মুখ দিয়ে জল ওর ঘাড় খাবে না? দেখ নিতাই, ওসব রাজকায়তা যদি করতে আসিস পোষাবে না। বৃদ্ধ ব্রাহ্মণ কন্যা তোকে খাবার জল গড়িয়ে দেবে আর তুই তাই খাবি? ছি ছি। হ্যাঁ, এই কথা যদি বলিস, এই রসমন্ডির কটা আমার জঠরাগ্নির কাছে নস্যি হলো গো দিদিমা। আর গোটা 4-5 দাও, সে কথা আলাদা। খিদের কাছে চক্ষু লজ্জা নেই, তা বলে কলে জল খাবো না এ বায়না করতে পারবি না। শ্যামাসুন্দরী কড়া চোখে একবার ছেলের দিকে তাকিয়ে ঘর থেকে আবার একেবারে পুরো 1 পয়সার রসমন্ডি এনে বসিয়ে দিয়ে বলেন, আর কিন্তু নেই জগা, কাল 4 পয়সা এনেছিলি,
তার দরুন গোটা কতক ছিল। যোগু হৃষ্ট গলায় বলে, ব্যাস ব্যাস, ওতেই হবে, আর কত চাই? হ্যাঁ রে নিতাই, শরীরে বল পাচ্ছিস? যে হাল হয়েছে ওটাই প্রধান দরকার। নিজে থেকে মনে করে করে দুধ চেয়ে নিয়ে খাবি, বুঝলি? এই যে ভগবতীকে দেখছিস, এনার কাজের সীমা সংখ্যা নেই। ইনি যে হুঁশ করে তোকে ডেকে ডেকে দুধ খাওয়াতে বসবেন তা মনে করিস না। মার প্রতি এই কর্তব্যটি সেরে যোগু হৃষ্ট চিত্তে বসে পড়ে বলে, যাক বাবা, আমার একটা দায় ঘুচল, মাতৃহীনকে মায়ের কোলে ফেলে দিলাম। শ্যামাসুন্দরী ছেলের দিক থেকে এদিকে চোখ ফেলে তীব্র স্বরে বলেন, এই ছেলেটা, তোর নাম কি? নিতাই এসেই যে পরিস্থিতির মুখে পড়েছিল তাতে তার কথা কওয়ার সাহস ছিল না, কিন্তু এখন চুপ করে থাকাও শক্ত, তাই সাবধানে নিজের নাম বলে, নিতাই। ও কি নাম বলাচ্ছিলি রে নিতাই? যোগু সদুপদেশ দেয়, ভদ্রলোকের মতো বলবি, শ্রী নিতাই দাস। নেহাত চাকর বাকরের মতো থাকলে তো চলবে না, ভদ্রলোকের মতন থাকতে হবে। শ্যামাসুন্দরী বোঝেন এ হচ্ছে ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া। পাছে তিনি ছেলেটাকে চাকরের পর্যায়ে ফেলেন, তাই জগার এই শাসন বাণী। তা তিনিও সোজা মেয়ে নন, তাই কড়া গলায় বলেন, চাকরের মতো হবে না তো কি রাজার মতো হবে? এই নিতাই, তোর বাপ কি করে রে? নিতাইয়ের আগেই যোগু তাড়াতাড়ি বলে ওঠে, বাপ বেটা তো ছুতোর, কাঠ ঘষে আর কি করে। যাকে ওসব কথা মনে নিতে হবে না, তুই নিজে মানুষ হবি, বুঝলি? ঘর সংসার দেখিয়ে দিগে। এই সময় বহুকাল পরে মুক্তকেশীর আবির্ভাব ঘটে এবং মুহূর্তেই ছেলেটার দিকে চোখ পড়ে তার। সন্দেহের গলায় বলেন, এই ছোঁড়াকে চাকর রাখলি বুঝি? যোগু আভূমি সেলাম করে বলে, কি যে বলো পিসি, জগা রাখবে চাকর? ভারী তালেবর তোমার ভাইপো, কেষ্ট জীব, কেষ্ট যখন যেখানে রাখেন থাকে। শ্যামাসুন্দরী বিদ্রূপের গলায় বলেন, তা বটে, অন্তত যে কদিন পোড়ের ভাত আর রসগোল্লা ভিন্ন সইবে না, সে কদিন এখানেই থাকবে। মুক্তকেশী খুঁটিয়ে জিজ্ঞাসা করে ব্যাপারটা জেনে নেন। মুক্তকেশী গালে হাত দেন, তারপর বলেন, জাতটা কি? এবার যোগুমার মুখী হয়। জাত নিয়ে কী হবে পিসি? জাত নিয়ে কী হবে? নাচ জামাই করবে? শোনো কথা। মুক্তকেশী বলেন, এই তোকে আর আমার মেজ বৌমাকে এক বিধাতায় গড়েছে দেখছি। কথা কয়েছ কি অগ্নিমূর্তি, ঘরে দৌড়ে ঘুরে বেড়াবে, জাত দেখবি না? না, দেখব না। ঘরে দৌড়ে মশা মাছি পিঁপড়েটাও বেড়ায়, নর্দমা থেকে উঠে এসে বেড়ায়, তখন তো তোমাদের জাতের বিচার দেখি না। এ নিতাই, চল আমরা অন্যত্র যাই। দুটো বুড়িতে মিলে কুটকচালে গপ্প করুক। ওরা আবার ধম্মকথা কইতে আসেন, মানুষ কেষ্ট জীব, অতিথি নারায়ণ, যত ফক্কিকারী কথা। মুখের ওপর যে অপমানটা তোমরা ওই অভাগা নারায়ণটাকে করলে বসে বসে, নেহাত নারায়ণ বলেই সহ্য করল। যতই হোক বেটা ছেলে, এ লক্ষ্মী ঠাকরুন হলে মনের ঘেন্নায় পাতাল প্রবেশ করত। মানুষের ছানা দুটো খাবে, সেই নিয়ে খোঁচা দেওয়া। যোগু গটগট করে বেরিয়ে যায় নিতাইয়ের হাত ধরে। মুক্তকেশী পেছন থেকে সাবধান করেন, কাজটা কিন্তু ভালো করলি না যোগু। কে বলতে পারে ছোড়া স্বদেশী কিনা? শুনি পুলিশের ভয় নাকি অমন কত ছোড়া ন্যাকা সেজে। কথা থামান। যোগু কানে প্রবেশ করবার আশা আর থাকে না। শ্যামাসুন্দরীর কানে যেটুকু গেছে তাতেই যথেষ্ট। তাচ্ছিল্য ভরে বলেন,
তোমার ভাইপোর জন্যে ভেবো না ঠাকুরজি, পুলিশই ওর ভয়ে দুগ্গা নাম জপবে। এই বুড়ো বয়সে একটা কচি খোকা এনে আমার গলায় চাপালো, আপত্তি দেখিয়েছি, তাতেই রাগ দেখছ তো? যাকে, তোমার খবর কি? অনেক দিন তো আর আসো না। মুক্তকেশী বলেন, আর আসবো কি, কোমরটা যে দিন দিন 70টাই সাজছে, বেশি হাঁটতে পারছি না আর। ওই জোশো করে গঙ্গা স্নানটুকু বজায় রাখা। এসেছি একটা খবর দিতে, মেয়ে দুটোর বিয়ে ঠিক করে ফেলেছি, তাই তোমায় বলতে আসা। একদিন যাবে, ছেলেদের সঙ্গে একত্র বসে পরামর্শ করবে। শ্যামাসুন্দরী বলছেন, কোন মেয়ে দুটো? মল্লিকা আর চাঁপা। আর কে? বলেন। তা বেশ, কোথায় সম্বন্ধ হলো? বিরাজের শ্বশুরবাড়ির সম্পর্কে ঘর বর ভালো, 2 জ্যাঠতুতো খুড়তুতো ভাই। শ্যামাসুন্দরী সকৌতুকে বলেন, তা তোমার মেজ বউ তো ছোটকালে বিয়ে পছন্দ করে না, রাজি হয়েছে? ছোটকালে? মুক্তকেশী একটু চাপা ঝংকার দিয়ে ওঠেন, ছোট আবার কোথায় বউ? তোমার কাছে তো আর কিছু অছাপা নেই। 11 বলে চালাচ্ছি, 13 ভরে গেল না? তা মেজ বৌমা আমার মুখে চুনকালি নেপেছে। বিরাজের সেই সম্পর্কে ননদ কুটুম্ব সূত্র ধরে এসেছিল কোণে দেখতে। তুই বউ মানুষ, চুপ করে থাক। বড় বৌমা তো মুখে রাগ আড়েনি। মেজ বৌমা তাদের সঙ্গে গলগলিয়ে গপ্প করে করে বলে বসেছিল, ও মা, 11 আবার কি, সে তো 2 বছর আগে ছিল, দুজনই ওরা 13 পুরো করেছে। মা বোধ হয় ভুলে গেছেন, নাতি নাতনির সংখ্যা তো কম নয়, ছেলের ঘর মেয়ের ঘর মিলিয়ে কন্যা 50। সেই নিয়ে কি হাসাহাসি, বোঝো আমার বউয়ের গুণ। শ্যামাসুন্দরী বলেন, একটু সত্যিবাদী আছে কি না? হ্যাঁ গো, সত্যিবাদী আমরাও, তবে অত সত্যিবাদী হলে তো আর সংসার চালানো যায় না। সব ঠিক বজায় রাখবে তুমি কিসের জোরে? মান মর্যাদা রক্ষে রাখবে কিসের জোরে? মিথ্যেই ঘরের আচ্ছাদন, মিথ্যেই চালের খুঁটি, সংসার তো করলে না কখনো। শ্যামাসুন্দরী এই মুক্ত জীবনের প্রতি মুক্তকেশীর বরাবরই ঈর্ষা। শ্যামাসুন্দরী বলছেন, এখন প্রসঙ্গ পরিবর্তনের প্রয়োজন। বলেন, বসো ঠাকুরজি, ডাব কেটে আনি। তা বিয়েটা কবে নাগাদ হবে? হবে এই শ্রাবণের মধ্যেই দিতে হবে, নচেত 3 মাস হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। যেও তাহলে। যাক, তুমি বসো। ডাব কাটতে চলে যান শ্যামা। কিন্তু ভাগ্নেদের মেয়ের বিয়ের পরামর্শ দিতে এসে যে এমন দিশেহারা দৃশ্যের সামনে পড়তে হবে, এমন ধারণা কি ছিল শ্যামাসুন্দরীর? দেখতে হবে এমন ধারণা তো ছিল না, বিষয়বস্তুটাও ধারণাতীত। তবু দেখতে হলো। দেখলেন সুবর্ণলতার ছেলে পিটোচ্ছে। বরাবর শুনে এসেছেন সুবর্ণলতা নাকি ছেলে মেয়েদের গায়ে হাত তোলে না, নাকি ছেলে ঠ্যাঙানোর দুচক্ষের বিষ। অন্য জায়রা ছেলে মারলে রাগ করে, বলে, তোমার অধীনের প্রজা বলেই তুমি মারবে? তাহলে আর তুমি যার প্রজা, সেই বা তোমায় ছেড়ে কথা কইবে কেন? সেই সুবর্ণলতার ছেলে পিটোচ্ছে, অথবা শুধু পিটোচ্ছে বললে কিছুই বলা হয় না। খ্যাপা জন্তুর মতো ছেলেরার উপর ঝাঁপিয়ে পড়ে বন্য আক্রমণে তাকে যেন শেষ করে দিতে চাইছে। বিধ্বস্ত হয়েছে নিজের কেশ বেশ, চেঁচাবার শক্তিও বুঝি নেই, শুধু হাঁপাচ্ছে আর মারছে, উল্টে পাল্টে মারছে। উমাশশী ছাড়িয়ে নিতে পারেনি ছোট বউ বিন্দু। মুক্তকেশী তারস্বরে চেঁচাচ্ছে, মেরে ফেলবে নাকি ছেলেটাকে?
মেরে ফেলবে নাকি? ও মা, এ কি খুনে মেয়ে মানুষ গো? ও গো, বেটা ছেলেরা যে কেউ বাড়ি নেই গো। আমি এ বউকে নিয়ে কি করি? ও সেজ বৌমা। সেজ বৌমা অর্থে গিরিবালা। পারিনি, কারণ ওটাও ধারণা বহির্ভূত বস্তু। পরের ছেলেকে এমন মার মারে কেউ? অবশ্য ছেলেটার যে নীরবে পড়ে মার খাচ্ছে এমন নয়, চারখানা হাত পায়ের সাহায্যে যুদ্ধ জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। তাতেই সুবর্ণলতার কাপড় ছিঁড়েছে, চুল খুলে গেছে, গুঁড়ো হয়েছে হাতের শাখা। প্রহারের শব্দ, ছেলেটার চিৎকারের শব্দ, বাড়ির অন্যান্য ছোট ছেলেদের ভীত ক্রন্দন শব্দ, আর সুবর্ণলতার অনমনীয় মনের তীব্র ঘোষণার শব্দ। মেরেই তো ফেলব, খুন করব। এমন কুলাঙ্গার ছেলের মরাই উচিত। এমন এক অদ্ভুত পরিবেশের সামনে এসে দাঁড়ালেন শ্যামাসুন্দরী। তারপর ব্যাপারটা বুঝে ফেলার পর ছুটে এসে মল্লযুদ্ধে দুই যোদ্ধার মাঝখানে পড়ে বলেন, কি হচ্ছে মেজ বৌমা? খুনের দায়ে পড়তে চাও? বললেন, তবু ব্যাপারটার যতটুকুই বা বোঝা হয়েছে তারপর ব্যাপারটা বুঝে ফেলার পর ছুটে এসে মল্লযুদ্ধের দুই যোদ্ধার মাঝখানে পড়ে বলেন, কি হচ্ছে মেজ বৌমা? খুনের দায়ে পড়তে চাও? বললেন, তবু ব্যাপারটার কতটুকুই বা বোঝা হয়েছে তার? ছেলেটা যে সুবর্ণর নয়, গিরিবালার, তা বুঝতে পারেননি। তবু বলে উঠেছিলেন, ছেলেটাকে কি খুন করবে মেজ বৌমা? হ্যাঁ, তাই করব। সুবর্ণলতা ছেলেটাকে ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে। ওকে একেবারে জন্মের শোধ খুন করে ফেলে ফাঁসি যাবার বাসনাটাও ঘোষণা করে। আর এই সময়ই ব্যাপারটা বুঝে ফেলেন শ্যামাসুন্দরী, বুঝে চমকে ওঠেন। ছেলেটা গিরিবালার, তার মানে এই প্রাণঘাতী প্রহারটা দিচ্ছে সুবর্ণ নিজের ছেলেকে নয়, পরের ছেলেকে। সুবর্ণ কি তাহলে সত্যই বিকৃত মস্তিষ্ক? শ্যামাসুন্দরী এ পরিস্থিতির জন্যে প্রস্তুত ছিলেন না, তবু শ্যামাসুন্দরী নিজেকে প্রস্তুত করে নেন। ছেলেটাকে কাছে টেনে নিয়ে বলেন, বুঝেছি কোনো ঘোরতর অন্যায় করেছে ছেলেটা, তবু আমি ওর হয়ে মাপ চাইছি মেজ বৌমা। এবার এতক্ষণে গিরিবালার মুখে বাষ্পভর্তি ঘটে। আপনি মাপ চাইলে তো হবে না মামিমা, থানা পুলিশ করে ছাড়বো আমি। পরিস্থিতি যাই হোক, গিরিবালার ওই থানা পুলিশের ঘোষণাটাও ঠিক বরদাস্ত করতে পারলেন না শ্যামাসুন্দরী। অসন্তুষ্ট স্বরে বলে ওঠেন, ছি ছি সেজ বৌমা, এ কি কথা? এ কথা উচ্চারণ করা তোমার ভালো হয়নি। ছেলে দোষ করেছে, জেঠি দুঘা মেরেছে, এই তো কথা। বুঝলাম রাগের মাথায় মারটা একটু বেশি হয়ে গেছে, তা সে তোমার নিজেরও হতে পারতো। তাই বলে জেঠিকে তুমি পুলিশের ভয় দেখাচ্ছ ছেলের সম্মুখে? ছি ছি। শ্যামাসুন্দরী নিতান্তই বাপের বাড়ির সম্পর্কে একমাত্র এবং নিতান্তই নিকটজন, তাই মুক্তকেশী তাকে যথেষ্ট পদমর্যাদা দিয়ে থাকেন। তবু আজ আর দিয়ে উঠতে পারলেন না। শ্যামাসুন্দরীর বিরূপ মন্তব্যের ওপর ছুরি চালান। তুমি থামো বউ, থানা পুলিশের নাম সেজ বৌমা সহজে করেনি। ও তো মা, না কি? এতক্ষণ যে দাঁড়িয়ে সহ্য করেছে, তাতেই বাহাদুরি দাও ওকে। ওই ঘর জ্বালানি পর ভোলানিকে বুঝতে তোমার এখনও দেরি আছে বউ। এতখানি বয়স হলো, এমন জাহাবাজ মেয়ে দেখলাম না কখনো। ছেলেপুলে কোথায় কি খেলা করছে সেদিকে তোর নজর দেবার দরকার কি? আর দোষের খেলাই বা কি খেলেছে? বড় বৌমার ছেলেরা সম্প্রতি দারোগা মেশোর বাড়ি ঘুরে এসে গপ্পগাছা করেছে, তাই শুনে দারোগা সেজে খেলবার বাসনা হয়েছে, এই তো কথা। খেলায় ছেলেপুলে কখনো রাজা হয়, কখনো মন্ত্রী হয়, কখনো চোর হয়, কখনো জল্লাদ হয়, সেটা ধর্তব্য? ঘটনাটা ইতিমধ্যে জানা হয়ে গেছে শ্যামাসুন্দরীর। দারোগা বাড়ির গল্প শুনে গিরিবালার
ওই বীর সন্তানটি দারোগা সেজে স্বদেশী পাজিদের শায়েস্তা করা খেলা করছিল। নিরীহ দু চারটে কুচোকাচাকে স্বদেশী সাজিয়ে নিজে জামা টুপি ও বুট জুতোয় সাজ সম্পূর্ণ করে সেই সবুট পদাঘাতের সঙ্গে স্বদেশীদের প্রতি যথেচ্ছ কটূক্তি করার খেলাটা নাকি ইতিপূর্বে দু একদিন হয়ে গেছে, এবং সুবর্ণলতা নাকি সে কথা শুনেও করা নিষেধ করে দিয়েছিল। তথাপি এমন মনোমতো খেলাটি সে ছাড়তে পারেনি। আবার আজ তোড়জোড় করে শুরু করেছিল। আর পড়বি তো পর খোদ মেজো জেঠির সামনে। একেবারে বুট পরা পা তোলার মহা মুহূর্তে। পরবর্তী দৃশ্য ওই। শ্যামাসুন্দরী জানা হয়ে গেছে ঘটনাটা, তাই শ্যামাসুন্দরী বলেন, তা ওকেও বলি, জেঠি যখন 2-3 দিন নিষেধ করেছে তখন ওই খেলাটি বা খেলা কেন? মুক্তকেশী বিকৃত কণ্ঠে বলেন, ভারী আমার মহারানী এসেছেন সংসারে, তাই সংসার শুদ্ধ লোক ওর নির্দেশে ওঠবোস করবে। বেশ করেছে, ওই খেলা খেলেছে। ওই স্বদেশী মুখ পোড়াদের অমনি শাস্তি হওয়া উচিত। ওই মুখ পোড়াদের জন্যেই তো দেশে অত অশান্তির সৃষ্টি হয়েছে। তাছাড়া অপরের ছেলে কি করেছে না করেছে তাতে তোর নাক গলাবার কি দরকার? তুই মারবার কে? শ্যামাসুন্দরীর চিরদিনের দোষ। শ্যামাসুন্দরী ন্যায়পক্ষ সমর্থন করে বসেন। অন্তত ওর কাছে যেটা ন্যায় মনে হয় তাই শ্যামাসুন্দরী অসন্তুষ্ট গলায় বলেন, এ তোমার কি কথা ঠাকুরজি? ছেলে দোষ করলে জেঠি খুড়ি ঠাকুমা পিসিতে শাসন করবে না? করবে শাসন, তাই বলে খুন করে নয়। সেজ বৌমা ঠিক কথাই বলেছে, ওর হাতে দড়ি পরানোই উচিত। হ্যাঁ, সেই কথাই বলেছে গিরিবালা। বলেছে, ওর হাতে যদি আমি দড়ি পরাতে না পারি তো আমার নাম নেই। আমিও একটা উকিলের পরিবার, কিসে কি হয় জানতে বাকি নেই আমার। কিন্তু উকিলের পরিবারের সেই দম্ভক্তি কি সত্যিই কার্যকরী হয়েছিল? সুবর্ণলতা নামের বউটার হাতে দড়ি পড়েছিল? তা যদি হয় তাহলে নিশ্চয়ই চাঁপা ও মল্লিকা নামে মেয়ে দুটোর বিয়ে হয়ে ওঠেনি। সংসারে একটা ভয়াবহ তছনছ কাণ্ড ঘটে গেছে। তা সেদিনের সেই পরিস্থিতি মনে করলে তাই মনে হয় বটে, কিন্তু সেসবের কিছুই হয়নি। যথারীতি সর্ববিধ অনুষ্ঠান সহকারে বিয়ে হয়ে গেছে। না হবে কেন? একেই তো জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তাছাড়া বাঙালি মধ্যবিত্তের ঘরের মানুষগুলোর মতো এমন মজবুত জীব অল্পই আছে। এরা জলে ডোবে না, আগুনে পড়ে না, খাঁড়ায় কাটে না। মনে হয় গেল গেল, সব গেল। আবার দেখা যায় কই কিছুই হলো না। আবার যথারীতি সংসারে ভাত চড়ে, ডাল চড়ে, খাওয়া শোয়া হয়। কচিগুলো বড় এবং বড়গুলো বুড়ো হতে থাকে, এবং 3 বিধাতা ঘটিত ওই জীবন লীলা অব্যাহত গতিতে চলতে থাকে। মুক্তকেশীর সংসারেও তার ব্যতিক্রম ঘটেনি। বিয়েতে শাঁখ বেজেছে, উলু পড়েছে, লোকজন খেয়েছে, যোগু এসে বিরাট হাঁকডাক সহযোগে যজ্ঞী দেখেছে ও পরিবেশন করেছে, এবং শ্যামাসুন্দরীও অন্তঃপুরের অনেক কাজ সমাধা করেছে, এবং মুক্তকেশী নাচ জামাইদের নিয়ে রঙ্গরস করেছেন। মোটের মাথায় অনুষ্ঠানের ত্রুটি হয়নি। শুধু বিরাজ তখন আর একবার মৃত সন্তানের জের টেনে আঁতুর ঘরে বসে থেকেছে, আসতে পারিনি। আর আশা হয়নি সুবালার। সুবালার সংসারে তখন দুটো বিপদপাত। একেই তো ফুলেশ্বরী হঠাৎ মারা গেলে, তার উপর হঠাৎ ওই অসময়ে ঘাড়ের ওপর উঁচনো খাঁড়াখানা ঘাড়ে পড়ল সুবালাদের। অম্বিকা ধরা পড়ল।
অম্বিকার জেল হলো। হবারই কথা, আশঙ্কার প্রহরিত গুণ ছিল, সে যাক। বিয়েতে যে আশা হলো না, সেটাই হচ্ছে কথা। তবে সব শূন্যতার পূরণ হয়ে গিয়েছিল মুক্তকেশী সুরাজের আশায়। বিয়েতে সুরাজ এসেছিল, অবস্থা আরও ফিরেছে, স্বামীর আরও পদমর্যাদা হয়েছে, দুই ভাইজিকে দুখানা গয়না দিয়েছে। আর তারপর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।